সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে বললেন রিজভী। জানাবো ডক্টর ইউনূস এই চ্যালেঞ্জে না জিতলে দেশে গৃহযুদ্ধ হবে। এবং সর্বশেষ জানাবো আলোচনা সভায় জামায়াত নেতা শাহজাহান চৌধুরী, জুলাই আগস্টের গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সেনাবাহিনী পক্ষে ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 1971, 90 এবং 2024 সালের আন্দোলনে সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে থাকার কারণেই আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে, আমাদেরকে সম্মান দেখাতে হবে। রিজভী বলেন, জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। তাই আমাদের সবাইকে সহনশীল হতে হবে। গণতন্ত্রকে মজবুত শক্তিশালী করার জন্য আরও সামনে যে কাজ আছে, অর্থাৎ অবাধ নিরপেক্ষ নির্বাচন, একটি ন্যায় বিচার ভিত্তিক সমাজ, আইনের শাসন এবং প্রতিটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার যে গণতান্ত্রিক সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের এখন লড়াই করতে হবে। আমাদের সংগ্রাম হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রাম, আমাদের সংগ্রাম হচ্ছে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। রিজভী বলেন, আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে। যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য লড়াই করেছে, আমাদের দ্বারা সেসব প্রতিষ্ঠানের যেন কোনো ক্ষতি না হয়। আমাদেরকে মনে রাখতে হবে, 1971 সালে আমাদের সেনাবাহিনী দেশের জনগণের সঙ্গে ছিল এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের সেনাবাহিনী সবসময় দেশের জনগণের পক্ষে কাজ করেছে। আমরা 90-এর আন্দোলনও দেখেছি। আন্দোলন যখন তুঙ্গে, তখন সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছিল। 2024 সালেও আমরা দেখেছি এই সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ডক্টর ইউনূস এই চ্যালেঞ্জে না জিতলে দেশে গৃহযুদ্ধ হবে। বাংলাদেশের ক্রান্তিকালে দেশবাসীর ভাগ্যের হাল ধরেছেন আমাদের বিশ্বমুখ ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদের দিকেই এখন চেয়ে আছে গোটা দেশের মানুষ। তার কাঁধে যে পুরো দেশের 56,977 বর্গমাইলের ভার, তার ভুল করা চলবে না, কোনোভাবেই না। খুব সতর্কতার সঙ্গে তাকে দেশ পরিচালনা করতে হবে। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে, একজন রাষ্ট্রপ্রধানের একটি ভুল সিদ্ধান্তের কারণে গোটা রাষ্ট্রের জনগণকে কি ভয়ঙ্কর পরিণতিই না ভোগ করতে হয়। তাই ডক্টর ইউনূসকেও কোনো ভুল করা চলবে না। অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দেশে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে, এটি এই মুহূর্তের লক্ষ্য। কিন্তু এই নির্বাচন আয়োজন করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্তটি, তা হলো দেশের দীর্ঘদিনে জমে থাকা অনিয়ম বৈষম্যের জঞ্জাল পরিষ্কার করা। এই জন্য রাষ্ট্র মেরামতের কাজ করতে হবে। ছাত্র জনতা এই রাষ্ট্র মেরামতের নাম দিয়েছে সংস্কার। ডক্টর ইউনূস এই চ্যালেঞ্জ জয় করতে পারবেন, এরই মধ্যে সেই ইঙ্গিতও মিলেছে। 7 মাসে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার দৃশ্যমান বেশ কিছু কাজ করছে। এসব কাজ জনগণকে আশা দেখাচ্ছে। ওদিকে সংস্কারের জন্য তিনি গুরুত্বপূর্ণ 6টি খাতে কমিশন গঠন করে দিয়েছেন। এগুলো হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন। এসব কমিশন যে সুপারিশ করেছে, সেগুলো বাস্তবায়ন এখন জরুরি। এগুলো বাস্তবায়ন না করে নির্বাচনের মতো স্পর্শকাতর বিষয়ে এগিয়ে গেলে জাতির জন্য ঝুঁকি সৃষ্টি করবে। দেশে গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। দেশে এখন শূন্যরেখায় যুগ্ম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই শূন্যরেখা থেকে দেশ হয় ভালো, না হয় খারাপের দিকে যাত্রা করবে। যদি সংস্কারের মাধ্যমে নতুন এক বন্দোবস্তের মধ্যে দিয়ে এই শূন্যরেখা থেকে দেশ যাত্রা শুরু করে, সেটি হবে সমৃদ্ধির পথে যাত্রা। অপরদিকে সংস্কার ছাড়া ভোটের আয়োজন করলে দেশ আগের চেয়েও আরও খারাপ পরিস্থিতিতে পড়বে। গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। কারণ আমরা দেখেছি, অতীতের তত্ত্বাবধায়ক সরকারগুলো সংস্কার না করে দেশে ভোট আয়োজন করেছে। এতে করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসেনি। বিচার বিভাগ, প্রশাসন সহ রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে ইতিবাচক সংস্কার তো হয়নি, বরং 2008 সালের 29 ডিসেম্বর নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর টানা 3 মেয়াদে ক্ষমতায় ছিল এবং চতুর্থ মেয়াদেও থাকার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল, পুরো নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে। 1/11-এর সময় নানাবিধ সংস্কারের যে কথা শোনা গিয়েছিল, সেই সরকার বিদায় নেওয়ার পর এমন সব ঘটনা দেশের রাজনীতিতে ঘটতে থাকলো, যা দেশকে আরও পিছিয়ে দিয়েছে। আমরা দেখেছি একজন প্রধানমন্ত্রী এক হাতে 5-6টি নির্বাহী ক্ষমতা হাতে নিয়ে কিভাবে ধরাকে সরা জ্ঞান করেছেন, রাবণ হয়ে উঠেছেন, বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুন, এমনকি ব্যাংক লুটের নেতৃত্ব দিয়েছেন। এমনটা আর হতে দেওয়া যাবে না। দেশকে আর ধ্বংসের হাতে পড়তে দেওয়া যাবে না।
ছাত্র জনতার শত সহস্র আত্মবলিদান বৃথা যেতে দেওয়া যাবে না। সংস্কার হতেই হবে, এটি অন্তর্বর্তী সরকারেরই কাজ। নির্বাচিত সরকারগুলো অতীতের কথা রাখেনি, তাই তাদের উপর নতুন করে বিশ্বাস স্থাপন করা কঠিন। সংস্কার নিয়ে বহু কথা হচ্ছে। সংস্কার হলে একটি মুমূর্ষু দেশের জন্য অ্যান্টিবায়োটিকের মতো। পুরো ডোজ না দিলে শরীরে যেমন আগের চেয়েও খারাপ অবস্থায় পড়ে, তেমনি সংস্কার পুরোপুরি না করে ছেড়ে দিলে দেশটার পুরো সিস্টেম আরো বিগড়ে যাবে। আর এই ডোজ কমপ্লিট করা গেলে দেশ আবার উঠে দাঁড়াবে। দেশকে সারিয়ে তুলতে তাই সংস্কারের বিকল্প নাই। এই সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতেই হবে। মৌলিক বিষয়গুলোতে সংস্কারের জন্য সকল রাজনৈতিক দলকে ঐক্যমত্য রাখতে হবে। তাদের মনে রাখতে হবে, দেশ ও জনগণের জন্যই তারা রাজনীতি করেন। দেশ ও জনগণ ভালো না থাকলে তারা রাজনীতি করবেন কাকে নিয়ে, কার জন্য, কার স্বার্থে? এটি দিনের মতো পরিষ্কার যে গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। বিশ্লেষকরা মনে করছেন, প্রধান প্রধান খাতগুলো সংস্কার করতে কমপক্ষে 3 বছর সময় প্রয়োজন পড়বে। যদিও প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন আয়োজন করবেন। সেটি কিভাবে সম্ভব তিনি জনগণের কাছে এখনই পরিষ্কার করে দেবেন, যাতে ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দারুণভাবেই দেশ পরিচালনা করে চলেছেন। গত 54 বছরে যেরকম দৃশ্য দেখা যায়নি, সেরকম দৃশ্যও দেখা যাচ্ছে এখন। এবারের রোজার মাসের কথাই ধরা যাক। রোজা এলেই দ্রব্যমূল্য লাগাম ছাড়া হয় এই দেশে। খবরের কাগজে ভর্তি থাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সংবাদে, কিন্তু ভাবে পণ্যমূল্য এবার স্থিতিশীল। 200 টাকার পেঁয়াজ জনগণ কিনছে 35 টাকায়, 400 টাকার কাঁচামরিচ এখন 50 টাকা, 100 টাকার সবজি এখন কেনা যাচ্ছে 30 থেকে 40 টাকা দিয়ে। ওদিকে বিদেশ থেকে রেমিটেন্স আসছে আশা জাগানি অঙ্কের, রিজার্ভও বাড়ছে। শুধু তাই নয়, লুট হওয়া ব্যাংকগুলোকে বন্ধ না করে ধীরে ধীরে বাঁচিয়ে তুলছেন তিনি। সব মিলিয়ে তিনি দারুণ কিছু পদক্ষেপ নিয়ে জনগণের বুকে আশার সঞ্চার করেছেন। তিনি যে সফলভাবে দেশ পরিচালনা করে চলেছেন তার প্রমাণ মেলে সামাজিক মাধ্যমে লাখো লাখো মানুষের সমর্থনসূচক নানা মন্তব্যের মধ্যে দিয়ে। সামাজিক মাধ্যমগুলোতে যে যা খুশি এখন লিখছে, মন্তব্য করছে। কোনো ডিজিটাল লাইন নেই, কোনো বাধা নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলেছেন তিনি ক্ষমতায় থাকতে আসেননি, ছাত্রদের অনুরোধে তিনি দেশের ভার কাঁধে তুলে নিয়েছেন। তিনি সুন্দর ও সফল একটি নির্বাচন দিয়ে বিদায় নেবেন। এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে দেশের খোলন লচে ঠিকঠাক করতে হবে। দেশ মেরামত না করলে দেশে কোনো নির্বাচনই সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা যাবে না। ডক্টর ইউনূস দৃঢ়তার সঙ্গে বলেছেন, বিশেষ কয়েকটি খাতে সংস্কারের পরই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশেষ করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, নিরাপত্তা সংস্থা ও গণমাধ্যম সহ বেশ কয়েকটি ক্ষেত্রে সংস্কারের পর তিনি নির্বাচন আয়োজন করবেন। ডক্টর ইউনূসের এই মতের সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছে দেশের সব রাজনৈতিক দল। তবে 2-1টি দল ভোট আয়োজনে দেরি করতে নারাজ। তাদের দাবি সংস্কার করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, তাই সংস্কার করবে নির্বাচিত সরকার। তাদের শীর্ষ নেতারা নানা